ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো এবং দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এই নোটসটি CC7 পেপারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটি নোটস। এখানে সুন্দরভাবে এটি দেওয়া হলো, তোমরা খাতায় লিখে নিতে পারো। এবং CC7 থেকে এই ধরনের আরও নোটস পেতে ডেসক্রিপশান বক্সে আমাদের যে লিঙ্ক থাকছে সেখান থেকে তোমরা প্লেলিস্ট চলে যেতে পারো এবং ওখান থেকে এই ধরনের অসংখ্য নোটস পেয়ে যাবে। ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো, দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ইকতা ব্যবস্থার দিল্লির সুলতানি আমলের প্রাদেশিক শাসন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে সূত্রপাত ঘটে। প্রকৃতপক্ষে ইলতুৎমিশই প্রথম ইকতা ব্যবস্থার বিবর্তন করেন। তার উদ্দেশ্য ছিল ইকতা ব্যবস্থার এমন প্রসার ঘটানো যা ভারতে প্রাচীনকাল থেকে যে সামন্ত প্রথা চলে আসছিল তাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা যায় এমন এক ব্যবস্থা করা এবং কেন্দ্রীয় শাসনের সঙ্গে দূরবর্তী অঞ্চলের যোগসূত্র সুদৃঢ়ভাবে স্থাপন করা যায় তার চেষ্টা করা। সুলতানি আমলে কেন্দ্রীয় সরকার প্রশাসনের সুবিধার জন্য কেন্দ্রীয় শাসককে কয়েকটা ভাগে বিভক্ত করেছিলেন। তাই এই প্রাদেশিক অঞ্চলগুলির শাসনভার সুলতানের অনুগত ব্যক্তিরাই আনুগত্যের বিনিময়ে গ্রহণ করেছিলেন। সুলতানি আমলে প্রদেশের সংখ্যা 20 থেকে 25-এর মধ্যে ছিল। কোনো কোনো ঐতিহাসিক এই প্রদেশগুলিকে ইকতা বলে অভিহিত করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় কতকগুলি প্রদেশ ইকতা নামে অভিহিত হয়েছিল তাও খুব স্পষ্ট নয়। তবে প্রাথমিক পর্বে সুলতানি সাম্রাজ্য কয়েকটি অঞ্চলে বিভক্ত ছিল। এই অঞ্চলগুলি ইকতা নামে পরিচিত হয়েছিল। ইকতা আবার দুই ধরনের ছিল, ছোট ও বড়। ছোট ইকতাগুলিকে কোনো প্রশাসনিক দায় দায়িত্ব গ্রহণ করতে হতো না, শুধু সামরিক দায়িত্ব পালন করে তারা রাজস্ব আদায় করত। তবে বড় ইকতাগুলিকে কতকগুলি প্রশাসনিক দায় দায়িত্ব পালন করতে হতো এবং আদায়কৃত রাজস্বের প্রশাসনিক খরচ বাদে উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রকে পাঠাতে হতো। এমনকি ইকতার আয় থেকে তার অধীনস্থ সেনাবাহিনীর ভরণ পোষণ করতে হতো এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে হতো। ইলতুৎমিশ ব্যাপকভাবে তুর্কিদের মধ্যে ইকতা বিতরণ করেন, যদিও ইলতুৎমিশের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের প্রাচীন সমস্ত প্রথাকে নির্মূল করা। কিন্তু ইকতা ব্যবস্থার মাধ্যমে ক্রমে সেই সামন্ত প্রথার বৈশিষ্ট্য আরও বেশি করে স্পষ্ট হয়ে ওঠে। এরূপ পরিস্থিতিতে ইলতুৎমিশ খুব সততার সঙ্গে ইকতাদারদের দমন করার চেষ্টা শুরু করেন। এমনকি ইকতাদারদের প্রভাব ও প্রতিপত্তি খর্ব করার উদ্দেশ্যে তাদের স্থানান্তর করার রীতি গ্রহণ করেছিলেন, যার ফলে ইকতার উপর তাদের পারিবারিক অধিকার স্থাপনের সম্ভাবনা দূর হয়ে যায়। ইকতার অধিকারীদের মুক্তি বলা হতো। এই মুক্তিরা নির্দিষ্ট সংখ্যক সৈন্য নিয়ে সুলতানকে সাহায্য করবেন, এটা বাধ্যতামূলক করা হয়েছিল। ইলতুৎমিশ সম্ভবত তার সামরিক বাহিনীর ব্যয় নির্বাহের জন্য কয়েকটা গ্রাম নির্দিষ্ট করে দিয়েছিলেন। এই গ্রামগুলি ইকতা নামে পরিচিতি লাভ করেছিল। এইভাবে দেখা যায় ইলতুৎমিশের সময় ইকতা ব্যবস্থার সূচনা হয় এবং ক্রমে তার বিবর্তন শুরু হয়। গিয়াসউদ্দিন বলবন ইকতা ব্যবস্থার মধ্যে বেশ কিছু ত্রুটি ও দুর্নীতি লক্ষ্য করেছিলেন। বলবন ইকতার এই দুর্নীতি দূর করার উদ্দেশ্যে এক সামরিক সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। বলবন দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝেছিলেন যে উপযুক্ত সেনাবাহিনীর সাহায্য ও ইকতার উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রীয় শক্তি না পেলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে। তাই তিনি ইকতার রাজস্ব আদায় ও তত্ত্বাবধানের জন্য সরকারি কর্মচারী নিয়োগ করেন এবং একজন হিসাবরক্ষক নিয়োগ করেন। বরণীর বিবরণী থেকে জানা যায় যে বলবন স্থাপিত সুলতানি বংশের পতনের আগেই একটা নিয়ম চালু করা হয়েছিল যে ইকতাদাররা নিজেদের খরচ মেটাবার পর উদ্বৃত্ত রাজস্বটুকু কেন্দ্রীয় কোষাগারে জমা দেবেন। ঠিক এইভাবে বলবন ইকতা ব্যবস্থার কিছুটা পরিবর্তন ঘটিয়ে উদ্বৃত্ত সম্পদের একটি বৃহৎ অংশকে তার রাজকোষে পুঞ্জীভূত করার চেষ্টা করেন। আলাউদ্দিনের সময় সুলতানি সাম্রাজ্যের দাক্ষিণাত্য সহ চূড়ান্ত বিস্তার ঘটলে ইকতা ব্যবস্থার পরিবর্তন ঘটে। তার আমলে
তিনি ইলতুৎমিশের সময়ের ইক্তাগুলিকে অক্ষুণ্ণ রেখে বিজিত অঞ্চলকে প্রদেশে ভাগ করে প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করেন। শুধু তাই নয়, তিনি ইক্তার গঠনের কয়েকটি পরিবর্তন করেন। যেমন 1, সাম্রাজ্যের নিকটবর্তী জমিকে খালিসা জমিতে পরিণত করা হয়। 2, খালিসা জমির সমস্ত রাজস্ব রাজকোষে জমা করে সৈনিকদের নগদে বেতন দেওয়ার নীতি চালু করেন। 3, আলাউদ্দিন তার রাজস্বের পরিমাণ বৃদ্ধির জন্য তার অর্থ দপ্তর দ্বারা প্রতিটি ইক্তার রাজস্ব নির্দিষ্ট করে দেন। ইক্তার আয় কত তা নির্দিষ্ট হওয়ার পর সৈন্যবাহিনীর বেতনের জন্য ইক্তার একটি পৃথক অংশ ধার্য করে দেওয়া হয়। ইক্তার অবশিষ্ট ব্যক্তিগত আয়টুকু মুক্তির ইক্তা বলে বিবেচনা করা হয়। এই আয় থেকে তার বেতন এবং অধীনস্থ কর্মচারীদের ব্যয় নির্বাহ করা হতো। সমস্ত খরচ মেটাবার পর উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রীয় রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ব্যবস্থার ফলে দেখা গেল সুলতানের সৈন্যবাহিনীর ভরণ পোষণের বেশিরভাগটাই ইক্তার হাতে তুলে দেওয়া হয় এবং উদ্বৃত্ত রাজস্বের অবশিষ্টাংশ রাজকোষে পুঞ্জীভূত হয়। তুগলক আমলে ইক্তা ব্যবস্থার কিছু পরিবর্তন ঘটে। বিশেষ করে গিয়াসউদ্দিন তুগলকের সময় 1/10 অংশ হারে ইক্তার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল এবং সৈন্যদের বেতনের জন্য সেই অর্থ বরাদ্দ হতো তা যাতে মুক্তির পকেটস্থ না হয় সেই জন্য তিনি কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। এরপর মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইক্তাগুলির উপর কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণ আরও প্রসারিত ও শৃঙ্খলাবদ্ধ করা হয়। খাজনা আদায়, সৈন্যবাহিনীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব একই ব্যক্তির হাতে রাখার নীতিটির অবসান হয়। এটা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের আয় বৃদ্ধির জন্য। তুগলকের রাজত্বকালের ইক্তা ব্যবস্থার সর্বোত্তম বিবরণ পাওয়া যায় মাগলিক আলী আফসার। এতে বলা হয়েছে ইক্তার 10,000 সৈন্যের অফিসার ও সেনাপতিরা প্রায় 100% সিপাহী সালার সকলেই বেতনের পরিবর্তে ইক্তা ভোগ করত। এরপর অনেক সংকটজনক পরিস্থিতিতে ফিরোজ তুগলকের ক্ষমতায় আসেন এবং তিনি ইক্তা ব্যবস্থার বিবর্তনের সরলতম রূপটি ফিরিয়ে আনেন। পূর্বের ন্যায় খালিসা জমির পরিমাণ কমে যায় এবং ইক্তার পরিমাণটিও বৃদ্ধি পায়। তবে আফিফ জানিয়েছেন ফিরোজ তুগলকের এই ব্যবস্থার ফলে ভালো হয়নি। ইক্তা থেকে সৈন্যরা তাদের নির্দিষ্ট বেতনের অর্ধেক পেত। এই সময়ে পূর্বের ন্যায় ইক্তা ব্যবস্থার বংশানুক্রমিক উত্তরাধিকারী নীতি বিকৃতি লাভ করে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের সামান্য কিছু উপকারে লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ থাকলো।